দেখো শিক্ষার্থীরা, বেঁচে থেকে বিচি এটা হচ্ছে স্বরসঙ্গতি, কিন্তু বীজ থেকে বিচি এটা স্বরসঙ্গতি নয়। কেন নয়, চলো আমরা ভিডিওতে দেখে নিই। জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা শিখব স্বরসঙ্গতি। আমরা এর আগে 3টি ভিডিও করে ফেলেছি, তোমরা যারা দেখোনি তোমরা সেই ভিডিওগুলি দেখো এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও। তাহলে আজকে আমরা শিখছি স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, তাহলে স্বর কথার অর্থ তোমরা আগেই শুনেছো। স্বর কথার অর্থ স্বরধ্বনি, এবং সঙ্গতি কথার অর্থ হচ্ছে সামঞ্জস্য বা সমন্বয়। সামঞ্জস্য বা সমন্বয়। তাহলে স্বরসঙ্গতি কথার অর্থ কি? স্বরধ্বনিগুলি সামঞ্জস্য লাভ করবে বা সমন্বয় লাভ করবে। তাহলে এই স্বরসঙ্গতি শিখতে হলে একটা ছক মনে রাখবে, যে ছকটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ছকটা থেকে পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন পাবেই পাবে। তাহলে দেখো, স্বরসঙ্গতি কাকে বলে? ধ্বনি পরিবর্তনের যে রীতিতে শব্দের মধ্যে পাশাপাশি বা কাছাকাছি পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত দুটি স্বরধ্বনির মধ্যে সঙ্গতি বিধান হয় বা কিছুটা হলেও সামঞ্জস্য বিধান লাভ করে। তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি যখন ছকটা করব তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাকেই স্বরসঙ্গতি বলে। তাহলে কি বলছে? পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত দুটি স্বরধ্বনি, এবং এই দুটি স্বরধ্বনি কি করবে? নিজেদের মধ্যে সঙ্গতি বিধান করবে, বা সম্পূর্ণ সঙ্গতি বিধান করতে না পারলে কাছাকাছি চেষ্টা করবে, তাকেই স্বরসঙ্গতি বলে। যেমন দেখো, দেশি থেকে দিশি, জিলাপি থেকে জিলাপি। তবে দেখো, এই স্বরসঙ্গতি শিখতে হলে এই ছকটা অবশ্যই মাথাতে রাখবে, এবং ধ্বনি পরিবর্তনে কোথাও অসুবিধা হলে প্রথমেই সেগুলোকে বর্ণ বিশ্লেষণ করবে। বর্ণ বিশ্লেষণ করার পরে সেটা দেখবে কোথায় কিরকম পরিবর্তন হয়েছে। তাহলে দেখো, আমি এই ছকটা আঁকছি। হর্ষই, হর্ষ, এ, ও, এ, অ, নিচে আ। তোমরা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবে। এই যে হর্ষই এবং হর্ষু, এই দুটো হচ্ছে আমাদের উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি। কিভাবে উচ্চ স্বরধ্বনি? দেখো, তোমরা উচ্চারণ করার চেষ্টা করো। হর্ষ ই, হর্ষ ই। আমাদের জিহ্বাটা দেখো, আমাদের জিহ্বাটা নিচের দিকে ঠেকছে না, আমাদের জিহ্বাটা উপরের দিকে থাকছে। হর্ষ ই, হর্ষু, হর্ষু। দেখো, আমাদের জিহ্বা উপরের দিকে ঠেকছে, ঠেকছে না কিন্তু উপরের দিকেই থাকছে, কিন্তু নিচের দিকে আমাদের জিহ্বা ঠেকছে না। তাই হর্ষই এবং হর্ষ হচ্ছে উচ্চ স্বরধ্বনি। তারপরে দেখো, এ এবং ও, এ, এ এবং ও। তোমরা নিজেরা উচ্চারণ করো, এভাবে উচ্চারণ করবে, তাহলে বুঝতে পারবে কোন স্বরধ্বনিটা কোথায় উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে দেখো, এ, এ, এ উচ্চারণে কি হচ্ছে? আমাদের জিহ্বাটা সম্পূর্ণ নিচের দিকে ঠেকছে না, এবং হর্ষি উচ্চারণে আমাদের জিহ্বাটা যতটা উপরে ছিল তার থেকে একটু নিচে থাকছে। তাই এ এবং ও হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি। তারপর দেখো, এ, এ বা অ, এ বা অ। এই এ উচ্চারণ করার সময় এবং অ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা দেখো, এই এ উচ্চারণ করার সময় যেখানে ছিল তার থেকে কিছুটা নিচে নেমেছে, তার থেকে কিছুটা নিচে নেমেছে। এ, এ, কিন্তু সম্পূর্ণ নিচে নেমে যায়নি, তাই এটা হচ্ছে নিম্ন মধ্য, নিম্ন মধ্য স্বরধ্বনি। তারপরে দেখো, আ, আ উচ্চারণ করার সময় আমাদের মুখটা বেশি ফাঁক হচ্ছে এবং জিহ্বাটা একেবারে নিচে ঠেকে যাচ্ছে। আ, আ, তাই এটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। এই ছকটা অবশ্যই মনে রাখবে, এই ছকটা থেকে প্রশ্ন পাবেই, পরীক্ষা হলে পাবে, যে কোনো পরীক্ষায় পাবে। তাহলে এই দিকের স্বরধ্বনিগুলো দেখো, এই দিকের স্বরধ্বনিগুলো আমাদের হচ্ছে কি? পশ্চাৎ স্বরধ্বনি, না সরি, এদিকের স্বরধ্বনিগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি।
এবং এই দিকের এই তিনটে, এখানে আ কিন্তু সম্মুখে পড়ছে, আ আমাদের সম্মুখে পড়ছে, এবং দেখো হর্ষু ও এবং অ এই তিনটে হচ্ছে আমাদের পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে আমাদের প্রশ্ন এইভাবেও দেয়, এ কোন স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি না উচ্চ মধ্য স্বরধ্বনি, এই চারটা অপশনে থাকুন। তখন বলতে হবে এ উচ্চ মধ্য স্বরধ্বনি ও উচ্চ মধ্য স্বরধ্বনি। কোনটা কেন আমি বুঝিয়ে দিলাম। এই ছকটা অবশ্যই খাতায় লিখে নেবে তোমরা, আমি যেভাবে করাচ্ছি সেভাবে তোমরা নোট করে দিতে পারো, আমাদের ব্যাকরণের একটা সুন্দর নোট হয়ে যাবে। তাহলে চলো এই যে সঙ্গতি বিধানের ব্যাপারটা, এই যে পাশাপাশি পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত দুটি স্বরধ্বনি যে সঙ্গতি বিধান লাভ করছিল, কিভাবে লাভ করছিল দেখো। দেখো শুরুতে ছিল দেশি, দেশিটার আমি বিশ্লেষণ করে নিচ্ছি। দেখো দ যোগ এ যোগ তলবস্য যোগ হর্ষই, এটা আমাদের ছিল দেশি। কিন্তু যখন আমরা করছি দেশি, তাহলে হয়ে যাচ্ছে দ যোগ হর্ষই যোগ তলবস্য যোগ হর্ষই দেশি। তাহলে কি পরিবর্তন হয়েছে দেখো, এখানে ছিল আমাদের এ, আমি কালি পরিবর্তন করে নিচ্ছি। এখানে দেখো আমাদের ছিল এ, কিন্তু এখানে দেখো আমাদের ছিল হর্ষই। কেন চেঞ্জ হয়েছে? তাহলে এখানে কি বলছে, পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে, দেখো এখানে দুটি স্বরধ্বনি ছিল, এখানে ছিল 1 নম্বর স্বরধ্বনি এ এবং 2 নম্বর স্বরধ্বনি দেখো হর্ষই। তাহলে এখানে এবার ছকে দেখো, আমি এগুলো মিটিয়ে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এগুলো মিটিয়ে নিচ্ছি, তোমরা এগুলো লিখে নেবে, পজ করে লিখে নেবে। আমি এগুলো মেটালাম। আমি বারবার লিখছি না, তাই আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে দেখো দেখো এখানে পাশাপাশি দুটি স্বরধ্বনি ছিল, একটা ছিল কি এ ছিল এবং একটা ছিল হর্ষি। তাহলে দেখো এখানে ছিল এ আর এখান থেকে আমরা যাচ্ছি হর্ষি, তাহলে আমাদের জিহ্বাটাকে বেশি কষ্ট করতে হচ্ছে, জিহ্বাটাকে বেশি উঁচু নিচু করতে হচ্ছে। ছিল এ, কিন্তু আমরা দে প্রথমে এ ছিলাম, এ স্বরধ্বনিতে ছিলাম, তারপরে যখন সি উচ্চারণ করছি তখন আমাদের জিহ্বাটাকে আবার উপরে নিয়ে যেতে হচ্ছে। তাই এই যে আমাদের জিহ্বাটার একটু কষ্ট হচ্ছে, মানে একবার নিচে থাকছে এবং আর একবার উপরে যাচ্ছে, দে সি। তাহলে এই যে জড়তা, এই যে এইটাকে দূর করার জন্যই আমরা কি করেছি, কাছাকাছি নিয়ে এসেছি বা একই ধ্বনিতে নিয়ে চলে এসেছি। তাহলে কি করেছি এখানে দেখো, এখানে দেখো এখানে হর্ষি করে দিয়েছি আর এখানে হর্ষি করে দিয়েছি, দেখতে পাচ্ছ? তাহলে এবার আমাদের উচ্চারণ করছি দিসি, তাহলে আমাদের জিহ্বাটা কি করছে, যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় ওঠানামা করছিল সেটা আর করছে না, তাহলে সেটা হর্ষিতে থেকে যাচ্ছে, মানে উপরে হচ্ছে তো উপরেই থেকে যাচ্ছে। তাহলে উপর থেকে নিচে যখন আসছে তখন একটা সময় লাগছে, কিন্তু উপরেই যখন দুটি স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে তখন সেই সময়টা লাগছে না, তাহলে আমাদের জিহ্বার সেখানে কষ্টটা কম হচ্ছে। তাহলে এই যে দুটি স্বরধ্বনির মধ্যে সঙ্গতি বিধান হলো, ছিল এ হয়ে গেল হর্ষি। তাহলে লক্ষ্য রাখবে, এ থেকে হয়ে যেতে পারে হর্ষি কিংবা এ থেকে হয়ে যেতে পারে এ, এরকম, মানে যে কোনো হর্ষি থেকে এতেও আসতে পারে, মানে যে কোনো এক রকমের আসার চেষ্টা করবে। যদি কমপ্লিট যেতে না পারে, ধরে নাও এ থেকে হর্ষি যায়নি কিন্তু এ থেকে এ এসেছে, তবু আমরা একটা ধাপ তো কমেছি, একটা ধাপ কমালেও আমরা কিছুটা উচ্চারণ করার সময় আরাম পাচ্ছি। তাই দেশি থেকে দিশি এটা হচ্ছে স্বরসঙ্গতি। সেম ভাবে দেখো জিলাপি থেকে জিলিপি, দেখো আমি জিলাপির বর্ণ বিশ্লেষণ করছি। বর্গীয় জ যোগ হর্ষি যোগ লয় হসন্ত যোগ আ যোগ প যোগ হর্ষি, তাহলে আমাদের হলো জিলাপি। এবং জিলিপি দেখো আমি নিচে করছি তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। তাহলে বর্গীয় জ যোগ হর্ষি যোগ ল যোগ হর্ষি যোগ প যোগ হর্ষি। তাহলে এখানে দেখো কি হয়েছে, এখানে
প্রথমে ছিল আ, দেখো দুই দিকে কিন্তু আমাদের হর্ষি স্বরধ্বনিটা ছিল, আর মাঝে দেখো ছিল একটা আ। তাহলে দেখো আমরা হর্ষিতে যেহেতু উচ্চ স্বরধ্বনি, উচ্চতে আমরা যাচ্ছি, আমরা ছিলাম হর্ষিতে, জি আমরা হর্ষিতে মানে ওপরে ছিলাম, তারপরে এই হর্ষি উচ্চারণ করার পরে আবার নিচে আসতে হচ্ছে, আমাদের একবারে নিচে আসতে হচ্ছে। দেখো এখানে হর্ষি, এখান থেকে এত দূর জিভাটাকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে জিভাটাকে যখন এত দূর নিয়ে আসছি, তখন আমাদের সময়টাও বেশি লাগছে এবং আমাদের জিভাকে বেশি কষ্টও করতে হচ্ছে। তাহলে জি থেকে আবার চলে যাচ্ছি লা, জি থেকে আবার চলে যাচ্ছি লা, তার মানে আমাদের জিহ্বাকে বেশি কষ্ট করতে হচ্ছে। তাই আমরা এটাকে কি করলাম, এই আটাকে কি করলাম, যেন জিহ্বাটার যেন একটু কষ্টটা কম হয়, তার জন্য আমরা কি করছি, এই আকে আমরা পরিবর্তন করে ফেলেছি কিসে, এটা আমরা হর্ষিতে পরিবর্তন করে ফেলেছি। এটা আমরা ইচ্ছা করে করিনি, আমাদের উচ্চারণ করতে গিয়ে উচ্চারণের দ্রুততার কারণে আমাদের এই পরিবর্তনগুলো হয়ে যায়। আমরা সবসময় আরাম চাই, এই আরামের কারণেই এই উচ্চারণগুলো হয়ে যায়। তাহলে জিলাপি উচ্চারণ হয়ে যাচ্ছে জিলিপি, জিলিপি। তাহলে জিলিপি উচ্চারণ করতে আমাদের সময়টাও কম লাগছে এবং আমাদের জিহ্বাকে কম কষ্ট করতে হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা, ছিল একবারে উপরে আর চলে আসছিল নিচে, তারপরে নিচে থেকে আবার যেতে হচ্ছিল উপরে, মানে ভাবো কতটা কষ্ট করতে হচ্ছিল। একবার উপর থেকে নিচে আসতে হচ্ছিল, আর একবার নিচে থেকে উপরে যেতে হচ্ছিল। কিন্তু এখন দেখো এই নিচেরটাতে দেখো কোথাও যেতে হচ্ছে না, দেখো এখানে কোথাও যেতে হচ্ছে না, ওপরেই থেকে যাচ্ছে, ওপরেই থেকে যাচ্ছে। তাহলে এই রকম পরিবর্তনগুলোকেই বলে স্বরের সঙ্গতি বা স্বরসঙ্গতি। সঙ্গতি বলতে সামঞ্জস্য বিধান লাভ করবে। এই যে হর্ষি ছিল, হয় এই আটা হর্ষি হয়ে যাবে, না হয় এ হয়ে যাবে কাছাকাছি। দেখো আ থেকে যদি আমরা হর্ষিতে যেতে না পারতাম, কিন্তু যদি আমরা এতে যেতাম তবুও তো আমাদের কিছুটা কমতো, যদি আতে আসতাম তবুও আমাদের কিছুটা কমতো। একেবারে যে কমপ্লিট কমে যাবে তা না, কিছুটা কমলেও, এক ধাপ কমলেও সেটাও হচ্ছে স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতিকে চার ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ, চলো আমরা দেখি। দেখো স্বরসঙ্গতিকে চার ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ, পুরোগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি এবং অন্যান্য স্বরসঙ্গতি। তাহলে দেখো প্রগত স্বরসঙ্গতি কাকে বলে, প্রগত, প্র মানে সামনে, প্র মানে কি সামনে, আর গত মানে স্থিত, স্থিত। আর আমরা একটা গত মানে জানি কি মৃত, এটা আমাদের এখানে কাজে লাগবে না, আমাদের লাগবে স্থিত, মানে সামনেরটা স্থিত থাকবে, এভাবেও মনে রাখতে পারো। প্রগত স্বরসঙ্গতি তাহলে কাকে বলছে, প্রগত স্বরসঙ্গতি বলছে যে তাহলে দেখো স্বরসঙ্গতিকে আবার চার ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ, প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি এবং অন্যান্য স্বরসঙ্গতি। চলো আমরা সংজ্ঞাগুলো দেখে নিই। প্রগত স্বরসঙ্গতি কাকে বলছে, দেখো প্রগত স্বরসঙ্গতি কাকে বলা হচ্ছে, তাহলে দেখো পূর্ববর্তী স্বরের প্রভাবে, পূর্ববর্তী স্বরের প্রভাবে যখন পরবর্তী স্বর, পূর্ববর্তী স্বরের প্রভাবে যখন পরবর্তী স্বর পরিবর্তিত হয়ে যায়, তখন তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। আমি বেশ কিছু উদাহরণ নিয়েছি, আমি সবটা উদাহরণ ব্যাখ্যা করব না, আমি কয়েকটা উদাহরণ ব্যাখ্যা করে তোমাদের দেখিয়ে দেবো এবং বাকিটা তোমরা নিজে করার চেষ্টা করবে। তাহলে নিজে যখন করবে, প্র্যাকটিস যত করবে তত বেশি মনে থাকবে। ব্যাকরণ মুখস্থ করার বিষয় নয়, যত বেশি চর্চা করবে তত বেশি তোমার মনে থাকবে। তাহলে দেখো পূর্ববর্তী স্বর, পূর্ববর্তী স্বর কি ছিল, ফিতা। আমি বিশ্লেষণ করছি, ফ যোগ হর্ষি যোগ ত যোগ আ। তাহলে দেখো এখানে ফিতা, এখানে হয়ে গেল কি ফিতে। আমি নিচে করছি, আচ্ছা সাইডেই করি, ফিতে। তাহলে ফ যোগ হর্ষি যোগ ত যোগ এ। তাহলে দেখো এখানে কি বলছে, পূর্ববর্তী স্বর, পূর্ববর্তী, পূর্ববর্তী স্বর আমাদের কি ছিল, দেখো স্বর মানে স্বরধ্বনি, মাথায় রাখবে।
পূর্ববর্তী স্বর আমাদের ছিল হর্ষি, এবং পরবর্তী স্বর কি ছিল এখানে আ, পরবর্তী স্বর এখানে ছিল আ। কিন্তু এদিকে দেখো পূর্ববর্তী স্বর ছিল হর্ষি এবং পরবর্তী স্বর হলো এ। তাহলে দেখো পূর্ববর্তী স্বরের প্রভাবে যখন পরবর্তী স্বর, এই যে পরবর্তী স্বর আ ছিল, এই পরবর্তী স্বর কি হয়েছে, পরিবর্তিত হয়ে কি হয়েছে, এ হয়ে গেছে, পরিবর্তিত হয়ে এ হয়ে গেছে। এই যে পূর্ববর্তী স্বরের প্রভাবে যখন পরবর্তী স্বর পরিবর্তিত হয়ে যায় তখন তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। আর একটা ভাবে মনে রাখা যায়, যে স্বরটা স্থির থাকবে সেই হিসাবে নাম রাখা হয়। তাহলে এখানে দেখো প্রথমটা স্থির আছে, তাহলে এই হিসাবে প্রগত, এই হিসাবে প্রগত। আর দেখো পরেরটা স্থির নেই, পরেরটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে পরেরটা চেঞ্জ হয়েছে, তাই এটা হচ্ছে প্রগত। দেখো সবগুলো মোটামুটি একই, ঠিকা থেকে ঠিকে একই রকম, ঠিকা থেকে ঠিকে, তুলা থেকে তুলো। দেখো তুলোটা দেখো, আর ওই যে সঙ্গতি বিধান করছে যেভাবে, সবটাই কিন্তু সঙ্গতি বিধান করবে। আমি এদিকে ছকটা আবার এঁকে দিচ্ছি, আমি ছকটা এখানে আঁকছি। হর্ষই, হর্ষ, এ, ও, এ, অ এবং আ। এখানে দেখো ছিল কি হর্ষি, হর্ষি থেকে কি হয়েছিল, আয় আসছিল, এই হর্ষি থেকে আসতে হচ্ছিল, দেখো হর্ষি থেকে এখানে আসতে হচ্ছিল, হর্ষি থেকে আসতে হচ্ছিল এইখানে। এবার দেখো কি হলো, ফিতে হয়ে গেল ফিতে। তাহলে প্রথমেরটা স্থির থাকলো এবং পরেরটা দেখো এখানে হর্ষি থেকে চলে আসলো এতে। তাহলে দেখো এটা 1 নম্বর আমি দিচ্ছি, প্রথমে ছিল, এটা দিচ্ছি আমি 2 নম্বর। তাহলে বুঝতে পারছো হর্ষি থেকে আ কতটা দূরত্ব ছিল, অনেক দূরত্ব ছিল, মানে তখন আমাদের জিহ্বাটা উপরে এবং নিচে ওঠানামা বেশি করছিল। কিন্তু এখানে দেখো আমরা 2 ধাপ কমিয়ে নিয়েছি, 1 ধাপ, 1 ধাপ, 2 ধাপ, আমরা 2 ধাপ কমিয়ে নিয়েছি, তাই আমাদের জিহ্বার কি হচ্ছে, উচ্চারণের একটু সুবিধা হচ্ছে। তাহলে এইভাবে স্বরের সঙ্গতিগুলি লাভ করে। তাহলে ঠিকা থেকে ঠিকে একইভাবে স্বরের সঙ্গতি হবে, তোমরা বিশ্লেষণ করে দেখে নেবে কোথায় থেকে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে, এরা বিশ্লেষণ করে দেখবে, তারপরেই বুঝতে পারবে। ডাইরেক্ট এগুলো মুখস্থ করলে হবে না, ঠিকা থেকে ঠিকে মুখস্থ করে নিলে হবে না, এগুলোকে বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করলে পেয়ে যাবে। এই ছকটা যদি মনে রাখো তাহলে অবশ্যই পারবে। তাহলে দেখো মিছা থেকে মিছে, আচ্ছা তুলা থেকে তুলো আমি বিশ্লেষণ করে দেখাই। ত যোগ হর্ষ আছে, আমি হর্ষ দিলাম, যোগ, তারপরে এখানে আছে ল, যোগ আ, তুলা হয়ে গেল তুলো, যোগ হর্ষ, যোগ ল, যোগ ও। তাহলে এখানে দেখো এখানে ছিল কি হর্ষ এবং দ্বিতীয়ত ছিল আ। এখানে আমরা দেখি হর্ষ থেকে আসছিল আ, এখানে আসছিল, আমি দাগটা দূর দিয়ে টানি, অন্য কালারে টানি তাহলে বুঝতে পারবে। দেখো আমাদের এই হর্ষ থেকে আসছিল আ, কিন্তু এখন এবার কি হলো দেখো, হর্ষ থেকে যেতে হচ্ছে, হর্ষ থেকে কোথায় যেতে হচ্ছে ও, হর্ষ থেকে যেতে হচ্ছে ও। তাহলে আমাদের কতটা দূরত্ব কমেছে, অনেকটাই দূরত্ব কমে ফেলেছি, তাই এটাও হচ্ছে স্বরসঙ্গতি। তাহলে এগুলো কি স্বরসঙ্গতি, প্রথমেরটা স্থির থাকছে তাই প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। তাহলে মিথ্যা থেকে মিথ্যে, হিসাব থেকে হিসাব, উনান থেকে অনুন, রূপা থেকে রূপ, পূজা থেকে পুজো, কুমার থেকে কুমুর, এগুলো সবই প্রগত স্বরসঙ্গতি। এখানে দেখো পূজা থেকে পুজো, এই যে বলতে পারো যে দুর্ভু আর হস্যু এটা পরিবর্তন হয়েছে, আমরা এখানে দুটো করে ধরতে পারি, হস্যের পাশে আমরা দীর্ঘই ধরতে পারি, এখানে দুর্ঘ ধরতে পারি। আমরা এই পরিবর্তনগুলোকে ধরবো না, আমরা 7টি স্বরধ্বনিকে ধরবো, 7টি মূল স্বরধ্বনি, 7টি মূল স্বরধ্বনিকে ধরবো। আর তার পাশে যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন এগুলোকে আমরা একই রকম ধরবো। যেমন এই যে হর্ষের সঙ্গে দীর্ঘি, হর্ষের সঙ্গে দীর্ঘ, এগুলোকে আমরা একটাই ধরে নেবো, এটা আমরা উপরেরটাতেই ধরে নেবো, ঠিক আছে।
কুমার থেকে কুমোর, বুড়া থেকে বুড়ো। দেখো প্রথম সবটাতেই দেখো প্রথমের স্বর যেটা ছিল সেটা স্থির থাকছে। এখানে দেখো হ্রস্ব স্বর ছিল, এখানেও আছে, কিন্তু এখানে দেখো হয়ে গেছে আকার, কিন্তু এখানে দেখো হয়ে গেছে ওকার, হয়ে গেছে ওকার। তাহলে সবটা উদাহরণে কি আমরা দেখছি, প্রথমের স্বর যেটা ছিল সেটা স্থির থাকছে এবং পরের স্বরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে পরের স্বর মানে পূর্ববর্তী স্বর মানে প্রথমের স্বরের প্রভাবে যদি পরের স্বরটা পরিবর্তন হয়ে যায় তখন সেটা হয়ে যায় পুরোগত স্বরসংগতি। চলো এবার আমরা দেখি পরাগত স্বরসংগতি কাকে বলে। পরাগত স্বরসংগতি পরবর্তী স্বরের প্রভাবে যখন পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়ে যায়, ঠিক উল্টো রকম। মানে এবার শেষে আর এটা প্রথমে, এটা ধরলাম এক, এটা ধরলাম দুই। তাহলে আগে কি হচ্ছিল, আগে হচ্ছিল একের জন্য দুই চেঞ্জ হয়ে যাচ্ছিল, এবার দুইয়ের জন্য এক চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছ? আগে হচ্ছিল একের জন্য দুই চেঞ্জ, মানে প্রথমের জন্য পরেরটা চেঞ্জ হচ্ছিল, এবার উল্টোটা হয়ে যাবে, পরেরটার জন্য প্রথমেরটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো সোনা, এখানে কি ছিল আমাদের, আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি হর্ষ ছিল, এখানে দেখো ও হয়েছে। আমি বিশ্লেষণ করে দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো তালবস্য যোগ হর্ষ যোগ দন্তন্য যোগ আ, আমরা করলাম সোনা, সোনা থেকে করছি আমরা কি সোনা, তালবস্য যোগ ও যোগ দন্তন্য যোগ আ। তাহলে দেখো এখানে দেখো হর্ষ ছিল আর এখানে দেখো ও হয়েছে। তাহলে কি বলছে, পরবর্তী স্বরের প্রভাবে, পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর, পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর মানে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আ, আ স্থির আছে, এই আয়ের কারণে হর্ষটা কি হয়েছে পরিবর্তন হয়েছে, এই আয়ের কারণে হর্ষটা পরিবর্তন হয়ে কি হয়েছে ও হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে পরাগত স্বরসংগতি। মানে আগের উদাহরণে আমরা দেখলাম প্রথমের গুলো স্থির ছিল, পরের গুলো পরিবর্তন হচ্ছিল, কিন্তু এই উদাহরণে আমরা সবটাই দেখব যে শেষের গুলো বা পরের গুলো স্থির আছে এবং প্রথমের গুলো পরিবর্তন হয়ে গেছে। তাহলে ভোলা থেকে ভোলা একই রকম, বোঝা থেকে বোঝা একই রকম। আমি দেখাই বিড়াল থেকে বেড়াল, আমি বিড়াল থেকে বেড়ালটা দেখাচ্ছি। তাহলে ব যোগ হর্ষি যোগ ডয় শূন্য র যোগ আ যোগ ল যোগ অ, বিড়াল থেকে হয়ে গেল বেড়াল। তাহলে ব যোগ এ যোগ ডয় শূন্য র যোগ আ যোগ ল যোগ অ। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের কি ছিল হর্ষি, শেষে আমাদের দেখো আর একটা কি আছে আ। তাহলে দেখো এই আয়ের প্রভাবে, এই আয়ের প্রভাবে এই হর্ষই ধ্বনিটা পরিবর্তন হয়েছে, এই আয়ের প্রভাবে হর্ষই ধ্বনিটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে কি হয়েছে দেখো আ স্থির আছে, আ পরিবর্তন হয়ে হয়েছে এ। তাহলে বুঝতে পারছো এই যে আ, এই আ পরিবর্তন হয়ে এখানে আয়ের কারণে এই হর্ষিটা পরিবর্তন হয়ে এ কার হয়েছে। তাহলে প্রথমে ছিল হর্ষি, তারপরে হর্ষিটা পরিবর্তন হলো কার কারণে, আয়ের কারণে হলো, আয়ের কারণে পরিবর্তন হয়ে এ হয়ে গেল। তাহলে বিড়াল থেকে বেড়াল, এটাও আমাদের পরাগত স্বরসংগতি। তাহলে লেখা থেকে লেখা আশা করি পারবে। চলো এবার আমরা পরবর্তী স্লাইড দেখি, মধ্যগত স্বরসংগতি। তাহলে মধ্যগত স্বরসংগতি দেখো এখানে কিন্তু মধ্যেরটা আর স্থিত থাকছে না। আমরা দেখলাম পুরোগততে প্রথমেটা স্থিত থাকছিল বা অবস্থিত থাকছিল, আর পরাগততে পরেরটা স্থির থাকছিল, কিন্তু মধ্যগততে আমরা দেখব যে দুটোর প্রভাবে, এই যে এক ধরলাম এক, এটাকে ধরলাম তিন, তাহলে এক এবং তিনের প্রভাবে কি হবে মধ্যেরটা পরিবর্তন হয়ে যাবে, মধ্যেরটা পরিবর্তন হয়ে যাবে। আগেরটাতে আমরা কি দেখছিলাম যে এক এবং দুই, মানে প্রগততে সামনেটা স্থির ছিল আর পরাগততে এই শেষেরটা স্থির ছিল, কিন্তু এখানে দেখো মধ্যগততে
মধ্যেরটা স্থির থাকছে না, মধ্যেরটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। মধ্যগততে এই দুটো কারণে 1 এবং 3 এদের প্রভাবে মাঝেরটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মধ্যগত স্বরসংগতি। তাহলে দেখো, পূর্ববর্তী এবং পরবর্তী স্বরের প্রভাবে যখন মধ্যবর্তী স্বরধ্বনির পরিবর্তন হয় তাকে মধ্যগত স্বরসংগতি বলে। তাহলে দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখো, এখানে ছিল জিলাপি থেকে হয়ে যাচ্ছে জিলিপি। দেখো, জিলাপি আমি বিশ্লেষণ করছি। জ যোগ হর্ষি যোগ ল যোগ আ যোগ প যোগ হর্ষি, তাহলে জিলাপি। তাহলে জিলাপি থেকে হয়ে গেল জিলিপি। জিলাপি থেকে হয়ে যাচ্ছে কি জিলিপি। জ যোগ হর্ষি যোগ ল যোগ হর্ষি যোগ প যোগ হর্ষি। তাহলে দেখো, এখানে আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি। কি ছিল এখানে? প্রথমে ছিল আমাদের হর্ষি এবং শেষে দেখো ছিল হর্ষি। এই দুটো আমাদের কি ছিল? সেম ছিল, দুটো আমাদের সেম ছিল। এই দুটোর কারণে কি হয়েছে, এই যে মাঝের আটা দেখো এখানে, এই যে এই দুটোর কারণে মাঝের আটা পরিবর্তন হয়েছে কিসে? হর্ষি হয়ে গেছে। মাঝের আটা পরিবর্তন হয়েছে হর্ষিতে। কিসের কারণে? এই যে সামনে একটা হর্ষি ছিল এবং পিছনে একটা হর্ষি ছিল, এই দুটোর প্রভাবে মাঝের আ পরিবর্তন হয়ে হর্ষি হয়েছে। তাহলে কি হচ্ছে এখানে? পূর্ববর্তী এবং পরবর্তী স্বরধ্বনির প্রভাবে মাঝের স্বরধ্বনি যখন পরিবর্তন হয় তখন তাকে বলছে মধ্যগত স্বরসংগতি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একই রকম ছকে তোমরা একে দেখে নেবে, যে দেখবে আ আ ছিল একবারে সব নিচে আর হর্ষি ছিল আমাদের উপরে। তাহলে আমাদের কোথায়? এই যে উপর থেকে নিচে আসতে হচ্ছিল, আবার নিচে থেকে উপরে যেতে হচ্ছিল। কিন্তু এখন দেখো, আমরা উপরেই থেকে গেলাম। এখন আমরা উপরেই থেকে গেলাম, আমাদের জিহ্বার অত কষ্ট হলো না। তাই এটা হচ্ছে মধ্যগত স্বরসংগতি। তাহলে একই রকম ভিকারি থেকে ভিকিরি, এই যে দেখো মাঝে আ, এই দুটো হর্ষির কারণে কি হয়েছে? মাঝেরটা হর্ষি হয়ে গেছে, মাঝেরটা হর্ষি হয়ে গেছে। বিলাতি থেকে বিলিতি একই রকম। হিসাব থেকে হিসেবি, এখানে দেখো আ ছিল কিন্তু এখানে দেখো এ হয়ে গেছে। তাহলে বলতে পারো যে এটা তো হর্ষি হলো না। হর্ষি হলো না, তাহলে কি হলো? কিন্তু কাছাকাছি তো এসেছে। দেখো আমাদের ছকটা কি বলছে, দেখো এই ছকটা দেখো। আমাদের প্রশ্ন আসতে পারে যে সবটাতে হর্ষি হয়েছে, দুটি হর্ষির কারণে মাঝেরটাও হর্ষি হয়ে গেছে, কিন্তু এখানে দেখো এ হয়েছে। এখানে আ ছিল কিন্তু এখানে হয়েছে এ। তাহলে এ হলো, তাহলে কেন স্বরসংগতি হলো? তাহলে প্রথমে আমাদের ছিল হর্ষি, হর্ষু, এ, ও, এ, অ এবং আ। তাহলে কি ছিল? হিসাবই ছিল আমাদের। তাহলে পরিবর্তন করছি, ছিল আমাদের আ এবং শুরুর দিকে হর্ষি ছিল আর শেষে ছিল হর্ষি। তাহলে আমাদের দুটো হর্ষি ছিল এবং হর্ষি এর প্রভাবে কি হয়েছে দেখো, আ থেকে আমরা চেঞ্জ হয়ে এ হয়েছে। তাহলে দেখো এখানে দেখো পরেরটাতে দেখো, এই হিসেবিতে দেখো আমরা ছিলাম হর্ষিতে, হর্ষি থেকে এতে আসলাম। তাহলে স্পেসটা কমলো কিনা? স্পেসটা কমলো কিনা? এখান থেকে দেখো এর যা দূরত্ব, এটা অনেক বেশি। আমাদের দেখো প্রথমে ছিলাম উপরে, হর্ষি থেকে আসতে হচ্ছিল আ, আমাদের এখান থেকে আসতে হচ্ছিল আ, কিন্তু এখন দেখো হিসেবিতে দেখো এখান থেকে এইখানে আসতে হচ্ছে। তাহলে আমরা অনেকগুলি ধাপ কমিয়ে নিয়েছি, অনেকগুলি ধাপ কমিয়ে নিয়েছি, তাই এটাও আমাদের মধ্যগত স্বরসংগতি। চলো এবার দেখে নিই অনন্য স্বরসংগতি। অনন্য স্বরসংগতি মানে দুটোর প্রভাবে, দুটোর প্রভাবে দুটোই পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো, পূর্ববর্তী এবং পরবর্তী উভয় স্বরধ্বনির প্রভাবে যখন উভয় স্বরধ্বনি পরিবর্তিত হয়ে যায় তখন তাকে অনন্য স্বরসংগতি বলে। মানে ধরে নাও এখানে ছিল আ, এখানে ছিল হর্ষি, এই দুটোর প্রভাবে মাঝে একটা চেঞ্জ হয়ে হর্ষু হয়ে গেল। আমি এটা এমনি উদাহরণ দিলাম। দেখো এখানে ছিল আ, এখানে ছিল হর্ষি, তাহলে দুটোর প্রভাবে কোনোটার রূপ ধারণ করলো না। এই যে আ, এটা আ হলো না, কিংবা এটা হর্ষি হলো না। দুটোর প্রভাবে কি হবে?
দুটোই পরিবর্তন হয়ে যাবে। এই আটা ধরা গেল যে এ হয়ে গেল, হর্ষিটাও দেখা গেল যে হর্ষ হয়ে গেল। এইরকম পরিবর্তন হলে তখন হয়ে যাবে অনন্য স্বরসঙ্গতি। দেখো এখানে ছিল বেচে, এই উদাহরণটা আমি শুরুতে দেখিয়েছিলাম। বেচে, বেচে থেকে বিচি, তাহলে বেচের আমি বিশ্লেষণ করছি ব যোগ এ যোগ চ যোগ এ, বেচে থেকে হয়ে গেল কি বিচি, বিচি। তাহলে দেখো ব যোগ হর্ষি যোগ চ যোগ হর্ষি। তাহলে দেখো এখানে আমাদের ছিল এ, এখানেও ছিল এ, এই দুটোর প্রভাবে কি হয়েছে, দুটোই পরিবর্তন হয়েছে, দুটো কি হয়েছে হর্ষি হয়ে গেছে, দুটোর প্রভাবে দুটোই পরিবর্তন হয়ে হর্ষি হয়েছে। এই দুটো কাছাকাছি ছিল, কেউ কারো কাছাকাছি ছিল, মানে এই যে এ আর এটাও ছিল এ, এখানে কিন্তু দেখো এ এ হলো না, কিংবা এখানে যদি অন্য কিছু থাকতো তবু এর মতো রূপ ধারণ না করে দুটোই আলাদা হয়েছে, তাহলে এখানেও হর্ষি হয়ে গেছে, এখানেও হর্ষি হয়ে গেছে, মানে আগে যেটা ছিল সেটার কোনোটাই থাকছে না, তাই এটা অনন্য স্বরসঙ্গতি। দেখো এই উদাহরণটাতে ভালো করে বুঝতে পারবে, যদু থেকে যদু। এখানে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারলে না, আমি এটা দেখাচ্ছি যদু থেকে যদু, যেহেতু এখানে দুটো একই রকম ছিল তাই বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। এই উদাহরণটা দেখো, যদু থেকে যদু, কেনে থেকে কিনি একই রকম, সেম একবারে বেঁচে থেকে বিচির মতো, যদু থেকে যদু। তাহলে জ, জয়ের সঙ্গে আছে অ যোগ দ যোগ হর্ষ, যদু, যদু থেকে হয়ে গেল কি যদু। দেখো জ যোগ ও যোগ দ যোগ ও। তাহলে এখানে তোমরা দেখো শুরুতে দেখো ছিল কি, এখানে ছিল অ, এখানে ছিল হর্ষ। তাহলে দেখো এই দুটোর প্রভাবে কি হয়েছে, দুটোই পরিবর্তন হয়ে এখানে ও হয়ে গেছে। তাহলে এই দুটো কেউ কারো সঙ্গে সঙ্গতি লাভ করার চেষ্টা করেনি, হর্ষটা অ এর কাছে আসার চেষ্টা করেনি, কিংবা অ হর্ষু এর কাছাকাছি আসার চেষ্টা করেনি, কেউ কারো কাছে আসার চেষ্টা না করে দুটোর প্রভাবে যখন দুটোই পরিবর্তন হয়ে যাবে তখন সেটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। এখানে দেখো দুটোই ও হয়ে গেছে, দুটোই ও হয়ে গেছে। তাহলে আমাদের যে ছকটা দিয়েছিলাম, কেউ কারো কাছাকাছি সঙ্গতি এখানে লাভ করেনি, তাহলে সঙ্গতি লাভ না করেও কিভাবে স্বরসঙ্গতি হলো, যেহেতু দুটোই একেবারে আমাদের একই উদাহরণে নিয়ে চলে আসছে কিংবা একই স্বরধ্বনিতে নিয়ে চলে আসছে, তাই আমাদের জিহ্বার উচ্চারণের যে কষ্ট সেই কষ্টটা কমে যাচ্ছে। তাহলে যদু থেকে হয়ে যাচ্ছে যদু, যদু থেকে যদু। তাহলে এই যদু উচ্চারণ করার সময় আমরা অ থেকে যাচ্ছিলাম কোথায়, অ থেকে আমরা যাচ্ছিলাম ওপরে, হর্ষু, হর্ষুতে যাচ্ছিলাম, অ থেকে ওপরে যাচ্ছিলাম, কিন্তু যদু তো দেখো আমরা একটা লেভেলেই থেকে যাচ্ছি, মানে ওয়ে আমরা থেকে যাচ্ছি, মানে উচ্চ মধ্যতে আমরা দুটোকে উচ্চারণ করে নিচ্ছি যদু থেকে যদু, তাই এটাও অনন্য স্বরসঙ্গতি। শেফালি থেকে শিউলি, এটা খুব পরীক্ষায় দেয়। এখানে দেখো এই যে একার ছিল, এই একারটা এখানে হয়ে গেছে হর্ষ, আর এখানে দেখো আটা, এই যে ফটা উঠে গিয়ে এখানে এই আটা হয়ে গেছে হর্ষ, বুঝতে পারছো? এই দুটোর প্রভাবে দুটোই পরিবর্তন হয়েছে, দেখো এটা হয়ে গেছে হর্ষ আর এটা হয়েছে আমি বিশ্লেষণ করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শেফালি যোগ তলবস্য যোগ এ যোগ হ যোগ আ যোগ ল যোগ শেফালি, শেফালি থেকে হয়ে গেল শিউলি, তাহলে তলবস্য যোগ হস্যি যোগ হস্য যোগ ল যোগ হস্য। তাহলে এখানে দেখো, এখানে দেখো প্রথমের যে এ এবং পরের যে আ, এই দুটোর প্রভাবে কি হয়েছে, মাঝের এই যে পয়ের সঙ্গে আ ছিল এই দুটোই পরিবর্তন হয়ে গেছে, এখানে দেখো হর্ষে হয়ে গেছে এবং এই ফটা একবারে লোপ পেয়েছে, ফটা লোপ পেয়েছে, ফটা লোপ পেয়ে এখানে একটা কি এসেছে স্বরধ্বনি, স্বরধ্বনি হর্ষ হয়ে গেছে, আর শেষেরটা যাচ্ছিল তাই হয়ে গেছে। তাহলে মানে এই দুটো একার এবং আকার, একার এবং আকারের কারণে মাঝেরটা একার এবং আকার কারো রূপ ধারণ না করে এটা হয়ে গেছে একটা হর্ষি, এটা হয়ে গেছে একটা হর্ষ। তাহলে এ, এ থেকে ধরে নাও
হর্ষই, হর্ষু, এ, ও, এ, অ এবং আ। তাহলে দেখো প্রথমে কি ছিল, এ থেকে আয় আসছিল শেফালি, তাহলে এ থেকে আয় আসছিল শেফালি, তারপরে কি হলো, পরিবর্তন হয়ে কি হলো, কাছাকাছি সংগতি লাভ করার চেষ্টা করলো। দেখো দুটোই উচ্চ স্বরধ্বনি, দুটোই উচ্চ স্বরধ্বনি। আমাদের জিহ্বাটা এই যে হর্ষ থেকে হর্ষ, এখান থেকে এখানে যাচ্ছে না, এই দুটো একই লেভেল, এই দুটো একই লেভেল, এই দুটোই উচ্চ, তাই এটা একই অবস্থায় মানে একই লেভেলে থেকে যাচ্ছে, মানে আমরা উপরেই উচ্চারণ করে ফেলছি, আমাদের তার জন্য জিহ্বাটাকে আর নিচে আনতে হচ্ছে না। তারপরেরটাও দেখো উচ্চ আছে, তারপরেরটাও উচ্চ আছে, মানে এই যে এই নিম্ন স্বরটার কারণে কি হয়েছে, এবং নিম্ন স্বর ছিল এবং একটা উচ্চ মধ্য স্বর ছিল, এই দুটোর কারণে দুটোই পরিবর্তন হয়ে উচ্চ স্বরধ্বনি হয়ে গেছে, উচ্চ স্বরধ্বনি হয়ে গেছে, তাই এটাও অনন্য স্বরসঙ্গতি। এটা খুব মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসেও এটা। তাহলে শুরুতে যে আমি একটা প্রশ্ন রেখেছিলাম, বীজ থেকে বিচি, তাহলে এটা কেন স্বরসঙ্গতি নয়? বীজ থেকে বিচি এটা স্বরসঙ্গতি নয়, কারণ দেখো যদি আমরা স্বরসঙ্গতির নিয়মে করতে যাই তাহলে কি হচ্ছে, দেখো ব যোগ দীর্ঘ ই যোগ বর্গীয় জ যোগ অ, বীজ থেকে বিচি, তাহলে ব যোগ হর্ষে যোগ চ যোগ হর্ষে। তাহলে এটা আমাদের এই পরিবর্তনটা দেখলে হবে না, এখানে দেখো দুটো হর্ষে হয়েছে কিন্তু আমাদের এই পরিবর্তনটা দেখলে হবে না। কেন হবে না? কারণ আমাদের এখানে দেখতে হবে যে মূল পরিবর্তন, দেখো জটা হয়ে গেছে চ, আমাদের এখানে জটা হয়ে গেছে চ, তাই আমাদের এখানে এইভাবে পরিবর্তন করলে হবে না। আমাদের এখানে দেখতে হবে কি, দেখো বীজ, তাহলে ব, এই বটা কি ছিল আমাদের, ব জ মূল ব্যঞ্জন এবং এগুলো ছিল স্বর, এখানে দেখো ব চ, তাহলে আমরা কি জানি, ধরো ক, খ, গ, ঘ এবং উ, তাহলে এই ক এবং গ হচ্ছে কি, এবং খ এবং ঘ হচ্ছে কি, ক এবং গ হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ, এবং এই ক এবং খ হচ্ছে কি অঘোষ, এবং গ, ঘ, উ হচ্ছে কি ঘোষ। মনে রাখবে এই তিনটে ঘোষ, এটা কিভাবে মনে রাখবে, অনেক সময় ভুলে যায়, মনে রাখবে ঘোষেদের শক্তি বেশি, ঘোষেদের শক্তি বেশি, শক্তি বেশি, এভাবে মনে রাখবে, শক্তি বেশি মানে ওরা তিনজন আর এরা দুইজন, অঘোষ দেখো দুইজন আর এখানে দেখো তিনজন, ঘোষেদের শক্তি বেশি তাই এরা তিনজন হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখার টেকনিক, তোমরা এমনি মনে রাখতে পারলে আরো ভালো, আর না পারে এই টেকনিক দিয়ে মনে রাখবে। তাহলে এখানে দেখো আমাদের পরিবর্তনটা কি হয়েছে, ছিল বর্গীয় জ, বর্গীয় জ তাহলে কিরকম ছিল, ক খ গ, আমাদের চ ছ জ, জ পড়ছে কিসে, আমাদের পড়ছে অল্প প্রাণ, তাহলে ছিল, এটা ছিল অল্প প্রাণ, অল্প, তাহলে ছিল অল্প প্রাণ, আর এখানেও দেখো হয়েছে কি অল্প প্রাণ, তাহলে আমরা দেখছি যে এই পরিবর্তন হয়নি। তাহলে কি পরিবর্তন হয়েছে, যদি আমরা জ, এই জটাকে যদি ধরি ঘোষ, এটা ঘোষ, এটা ঘোষ বর্ণ, তো এখানে দেখো এটা হয়েছে অঘোষ, ছিল ঘোষ হয়ে গেছে অঘোষ, তাই এটা কি হবে, তোমরা কমেন্টে উত্তর করে জানাবে, আমি ব্যাখ্যাটা করে দিলাম, তোমরা এটা কমেন্টে জানাও, বীজ থেকে বিচি, তাহলে উত্তর কি হবে, আমি সম্পূর্ণ করে দিয়েছি, জাস্ট তোমাদের উত্তরটুকু বলতে হবে। আজকে এই পর্যন্তই, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আমাদের ভিডিওগুলি বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।